গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এমরয় ক্লাসেস। আজকে আমরা 2 জুনে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। 2 জুনে যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলি কোশ্চেনগুলি এবং সেই ডিটেল অ্যানালাইসিস করবো আজকে আমরা। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হু হ্যাজ র্যাঙ্ক ফার্স্ট ইন দ্য হুরুন ইন্ডিয়া আর্ট লিস্ট 2024? হুরুন ইন্ডিয়া আর্ট লিস্ট 2024-এ কে প্রথম স্থান অধিকার করেছে? এটার অ্যান্সার হবে অনিশ কাপুর। অনিশ কাপুর হুরুন ইন্ডিয়া র্যাঙ্কে প্রথম স্থান অধিকার করেছে। অনিশ কাপুর। অনিশ কাপুরের দেখে নি কে, যে ইনি হচ্ছে অনিশ কাপুর, যিনি একদিন পেন্টার। এই হুরুন অ্যাওয়ার্ডটি কেন দেওয়া হয়? হুরুন অ্যাওয়ার্ডটি দেওয়া হয় যারা হুরুন অ্যাওয়ার্ড আর্ট লিস্ট প্রথম অধিকারকারী শিল্পী হচ্ছেন লন্ডন ভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত শিল্পী অনিশ কাপুর। এটি তালিকার শীর্ষে তার টানা 6 বছর চিহ্নিত করে, যা পাবলিক নিলামে তার শিল্পকর্মের 2024 সালে শিল্পকার্যে আর্টের দিক থেকে সবচেয়ে বেশি কে ইনকাম করেছে সেটি নিয়ে এই লিস্টটি বের করা হয়। তো সেখানে অনিল কাপুর এইতে প্রথম স্থান অধিকার করেছে, কারণ তিনি এই নিলামে ছবি বিক্রি করে বহুত টাকা ইনকাম করেছেন, ওই জন্যে ওর নাম সবার প্রথমে এসছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হাউ মেনি ইন্ডিয়া কোম্পানি হ্যাভ বিন ইনক্লুডেড ইন দি লিস্ট অফ টপ 100 কোম্পানিজ অফ টাইম ম্যাগাজিন? টাইম ম্যাগাজিন যে রিলিজ করেছে 100 কোম্পানির নাম, তার মধ্যে ইন্ডিয়ার কটি কোম্পানি আছে? কটি হবে? 100 কোম্পানির মধ্যে ইন্ডিয়ার কটি কোম্পানি আছে? এটা অ্যান্সার হবে তিনটি কোম্পানি আছে। এই যে টাইম ম্যাগাজিন 2024 সালের শীর্ষে 11টি প্রভাবশালী কোম্পানির তালিকায় স্থান পেয়েছে 3টি ভারতীয় সংস্থা। সেগুলি হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টাটা গ্রুপ, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই যে এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে রাখা হয়েছে টাইটান ক্যাটাগরিতে, টাটা গ্রুপকে রাখা হয়েছে টাইটান ক্যাটাগরিতে, সিরাম ইনস্টিটিউটকে রাখা হয়েছে পিওনার্স ক্যাটাগরিতে। এই 3টে কোম্পানি মনে রাখবে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টাটা গ্রুপ, সিরাম ইনস্টিটিউট। এগুলো কোন গ্রুপে রাখা আছে সেগুলো মনে রাখবে। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। রিসেন্টলি আর্থ কেয়ার মিশন ওয়াজ লঞ্চ। The mission was a joint mission of 2 space organization. Which 2 space organization? সম্প্রতি আর্থ কেয়ার মিশন চালু হয়েছে। এই মিশনটি কোন দুটি মহাকাশ সংস্থার জড়িত মিশন? এটার অ্যান্সার হবে ইউএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এবং এটা হচ্ছে জাপান এয়ারোস্পেস এজেন্সি, জাক্সা। এই দুটো সংস্থা মিলে এটা করেছে, ইউএসএ এবং জাক্সা মিলে। একটা হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি আর একটা হচ্ছে যে জাপানের স্পেস এজেন্সি, দুটো মিলে। এই যে এটা হচ্ছে মিশন। যে আর্থ কেয়ারের ফুল ফর্ম হচ্ছে আর্থ ক্লাউড অ্যারোসল অ্যান্ড রেডিয়েশন এক্সপ্লোর মিশন, এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন ইউরোপিয়ান স্পেস এজেন্সি অ্যান্ড জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। এই দুটোর মধ্যে ইউএসএ ফুল ফর্মটা, জাক্সার ফুল ফর্ম, আর্থ কেয়ারের ফুল ফর্ম, সবগুলো মনে রাখবে। এটার মধ্যে জয়েন্ট ভেঞ্চার হয়েছে। ইট ওয়াজ লঞ্চড দি স্টাডি টু রোল অফ ক্লাউড অ্যান্ড এয়ারোসল ইন আর্থ ক্লাইমেট। আর্থ ক্লাইমেটের ক্লাউডে এয়ারোসলের রোল এই জন্য এটি মিশনটি চালু করা হয়েছে। যে জলবায়ুতে মেঘ ও এয়ারোসলের ভূমিকা অধ্যয়নের জন্যই চালু করা হয়েছে। এবার নেক্সট কোশ্চেন চলে যাই, হুইচ কান্ট্রি দ্য ফার্স্ট ফরেন ডিজিটালাইজেশন অফ ওভারসিজ রেকর্ড ওয়াজ ডান বাই দি ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া? কোন দেশে ভারতের জাতীয় সংরক্ষণের দ্বারা বিদেশি রেকর্ডগুলি প্রথম বিদেশি ডিজিটালাইজেশন করা হয়েছে? এটা অ্যান্সার ওমান। ওমানে ভারতের যে নথিপত্রগুলি ছিল, ওমানে যারা ভারতীয় থাকতো তাদের নথিপত্রগুলিকে প্রথম ডিজিটালাইজেশন করা হয়েছে, যাতে সেগুলিকে সংরক্ষণ করা যায় ওই জন্য ভালোভাবে। এই যে ভারতের জাতীয় সংরক্ষণ দ্বারা বিদেশি রেকর্ডগুলি প্রথম বিদেশি ওমানে করা হয়েছে ডিজিটালাইজেশন। দি ওমান কালেকশন নামে পরিচিত the Oman collection involved digitalization over 700 documents from the Indian diaspora in Oman. Its oldest document is back in 1838. This was a significant step to preventing the history and heritage of the Indian community abroad. বিদেশে ইন্ডিয়ান যে কমিউনিটিগুলি ছিল তাদের হিস্ট্রিগুলিকে সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টোটাল 7-8টি ডকুমেন্ট ডিজিটালাইজেশন করে, তাদের সবচেয়ে পুরনো হচ্ছে 1838 সালের একটি ডকুমেন্ট। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট ব্যান গুটকা অ্যান্ড পান মশলা ফর 1 year? সম্প্রতি কোন রাজ্য সরকার 1 বছরের জন্য গুটকা ও পান মশলা নিষিদ্ধ করেছে? এটার অ্যান্সার হবে তেলেঙ্গানা সরকার 1 বছরের জন্য গুটকা এবং পান মশলা নিষিদ্ধ করেছে।
এবার নেক্সট কোশ্চেন, এবার এটা দেখে নিন। তেলেঙ্গানা রাজ্য সরকার সম্প্রতি তামাক ও নিকোটিনজাত গুটখা ও পান মশলার উপর 1 বছর নিষেধাজ্ঞা জারি করেছে। 2024 সালে 24 মে থেকে নিষেধাজ্ঞা জারি করেন তেলেঙ্গানা খাদ্য সুরক্ষা কমিটি, মানে কমিশনার অফ ফুড সেফটি ইন তেলেঙ্গানা এটি জারি করেছে। দিস অ্যাকশন ওয়াজ টেকেন টু সেফগার্ড পাবলিক হেলথ এগেনস্ট দি হার্মফুল এফেক্ট অফ দিস সাবস্ট্যান্স, মানে পাবলিক হেলথকে বাঁচানোর জন্য এই হার্মফুল মাদকজাতীয় দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষা করার জন্য নেওয়া হয়েছে স্টেপটি, যে পান মশলা গুটখা জাতীয় সব ইগুলি থেকে মানব জাতিকে সুরক্ষা দেওয়ার জন্য এটি নেওয়া হয়েছে স্টেপটি। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হু হ্যাজ বিকাম দি ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ মুথুন পাপাঞ্চাম গ্রুপ? মুথুন পাপাঞ্চাম গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছেন? এটার অ্যান্সার হবে ডি, শাহরুখ খান। শাহরুখ খান এই মুথুট পাপাঞ্জান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। এই যে মুথুন পাপাঞ্জান গ্রুপে শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে। মুথুন মুথুট পাপাঞ্জান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। হুইচ হাইকোর্ট অফ দি কান্ট্রি হ্যাজ বিকাম দি ফার্স্ট হাইকোর্ট টু ইন্ট্রোডিউস মেনস্ট্রুয়াল লিভ পলিসি, মানে ওমেনদের যে মেনস্ট্রুয়াল লিভ, মেনস্ট্রুয়াল প্রতি মাসে যে মেনস্ট্রুয়াল প্রবলেম না, মানে প্রতি মাসে যে ঋতুচক্রটা হয়, মেনস্ট্রুয়াল সাইকেলটা হয়, তার জন্য কোন হাইকোর্ট প্রথম ছুটি দিয়েছে 2-3 দিনের জন্য? দেশে কোন হাইকোর্ট মেনস্ট্রুয়াল ছুটির পরিবর্তন প্রথম হাইকোর্ট হয়ে উঠেছে? এটা অ্যান্সার হবে সিকিম। প্রতি মাসে এটা দেখে নিই। এই যে দি সিকিম হাইকোর্ট হ্যাজ বিকাম দি ফার্স্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস দি মেনস্ট্রুয়াল লিভ পলিসি ফর ইটস এমপ্লয়েজ। This policy allow women employees to take 2 to 3 days off per month as menstrual leave. এটা অ্যালাউ করবে প্রতি মাসে 2 থেকে 3 দিন মেনস্ট্রুয়াল লিভ নেওয়ার জন্য। ভারতের প্রথম হাইকোর্ট হচ্ছে সিকিম হাইকোর্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। সিকিম হাইকোর্ট প্রথম হাইকোর্ট যে মেনস্ট্রুয়াল লিভের জন্য ওমেনদের প্রতি মাসে ছুটি দেওয়ার ব্যবস্থা করেছে। এবার নেক্সট কোশ্চেন চলে যাও। হোয়াট ইজ K9 বাজরা হুইচ ওয়াজ দি নিউজ রিসেন্টলি? সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসা K9 বজ্র কি? এটা একটা হবে সেলফ প্রোপেল আর্টিলারি সিস্টেম। এই অ্যান্সার হবে সেলফ প্রোপেল আর্টিলারি সিস্টেম। এই যে K9 বাজরা নিউজে আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। K9 বাজরা কেন, কি এটা একটা। এবার নেক্সট কোশ্চেন চলে যায় যে K9 বাজরা এটা একটা আর্টিলারি সিস্টেম। K9 ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি স্বচালিত হাইড্রোজার। It was the news recently because the Indian government is planning to major defense deal of the procurement of 100 more K9 Bajra tanks after the election. ইলেকশন মানে ভারত আরও 100টি K9 বাজরা কেনার জন্য একটি বড় ডিল করবে, ওই জন্য এটি রিসেন্টলি নিউজ এসেছে। দক্ষিণ কোরিয়ায় K9 থান্ডার ভারতীয় সংস্করণ, এটা দক্ষিণ কোরিয়া তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার নাম হচ্ছে K9 থান্ডার, যেটা ভারতের নাম হচ্ছে K9 বজ্র, মানে দক্ষিণ কোরিয়া থেকে এটি আনা হয়েছে। এটা ফিলিং রেঞ্জ, এটা রেঞ্জ হচ্ছে 30 কিমি থেকে 40 কিমি। এই যে স্ট্যান্ডার্ড গোলা বারুদ সহ 30 কিলোমিটার, বর্ধিত পরিসীমা গোলা বারুদ সহ 40 কিলোমিটার পর্যন্ত ফায়ারিং রেঞ্জ রয়েছে এটার। এবার নেক্সট চলে যায়। ওয়ার্ল্ড ফার্স্ট উডেন স্যাটেলাইট লিগনোস্যাট হ্যাজ বিন বিল্ড বাই হুইচ কান্ট্রি? বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ লিগনোস্যাট কোন দেশে তৈরি করা হয়েছে? কোন দেশ প্রথম তৈরি করেছে? এটা অ্যান্সার হবে জাপান। জাপান প্রথমে কাঠের স্যাটেলাইটটি তৈরি করেছে। এইটা হচ্ছে কাঠের স্যাটেলাইট, এই যে কাঠের দেখতে হবে, জাপান যেটা প্রথম তৈরি করেছে। লিঙ্গোস্যাট নামটা কি? লিঙ্গোস্যাট মনে রাখতে হবে। এতে অনেক ধরনের কোশ্চেন আছে। এই প্রথম কোশ্চেন হচ্ছে জাপান একটি স্যাটেলাইট তৈরি করেছে কাঠের, সেটি কি নাম? এটা আনসার হবে লিঙ্গোস্যাট। তারপরে জাপান লিঙ্গোস্যাট নামে একটি স্যাটেলাইট তৈরি করেছে, সেটি কি দিয়ে তৈরি? এটা হবে কাঠ দিয়ে, উড দিয়ে। তারপরে এটা এই যে যেটা কোশ্চেনটা এখনই পড়লাম, কোন দেশ এটি প্রথম স্যাটেলাইট তৈরি করেছে কাঠ দিয়ে, যেটার নাম লিঙ্গোস্যাট, আনসার হবে জাপান। এবং 3-4টে কোশ্চেন হতে হবে একটা টপিক থেকে এরকম। এবার এটা দেখে নিই। বিশ্বের প্রথম কাঠের লিঙ্গোস্যাট তৈরি করে জাপান, এটি উদ্ভাবনী উপগ্রহ কিয়োটো বিশ্ববিদ্যালয় লঙ্গি সংস্থা সুমিতোমো ফরেন্সিক গবেষণা তৈরি করেছে। স্পেস এক্স রকেট করে এটি মহাকাশে উৎক্ষেপণ করা হবে। এটি কে লঞ্চ করবে? স্পেস এক্স, ইলন মাস্কের স্পেস এক্স এই রকেটটি, এটাই
এই রকেটের সাহায্যে এটিকে লঞ্চ করা হবে। এবার নেক্সট চলে যাই। ইন হুইচ স্টেট ইন দি ফেমাস বিবেকানন্দ রক মেমোরিয়াল লোকেটেড? বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়াল কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হবে তামিলনাড়ু। এটা অ্যান্সার এ, তামিলনাড়ু। তামিলনাড়ুতে এটা অবস্থিত। এই যে এটা হচ্ছে বিবেকানন্দ রক, এই যে এটা বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটি ভারতের দক্ষিণতম প্রান্তে কন্যাকুমারী থেকে কন্যাকুমারীর কাছে তামিলনাড়ু ভাবাথুরাইয়ের মূল ভূখণ্ড থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত। দুটি শিলার একটিতে অবস্থিত হয়ে যায়। তো মনে রাখবে লোকেশনটা কোথায়, কন্যাকুমারী থেকে তামিলনাড়ু ভাবাথুরাইয়ের 500 মিটার দূরে এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এই যে এটা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। In which country is Mount Bangula located, which is the news recently due to landslide? মাউন্ট বাঙ্গুলা কোন দেশে অবস্থিত যা সম্প্রতি ল্যান্ডস্লাইড ভূমিধসের কারণে খবরে রয়েছে? এটা অ্যান্সার হবে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনিতে অবস্থিত। এই যে ল্যান্ডস্লাইড হয়েছে এই মাউন্টেনটিতে। মাউন্ট বাঙ্গুলা পাপুয়া নিউগিনিতে অবস্থিত। সম্প্রতি পাপুয়া নিউগিনি ইনগা প্রদেশে একটি বিধ্বংসী ভূমিধস ঘটেছে, যার ফলে ইম্বালি গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই জন্য নিউজে আছে। এই যে আম্বালি গ্রামটা একটা ভূমিধস পুরো ধ্বংস হয়ে গেছে, ওই জন্য এটি নিউজে এসছে। মাউন্ট মুঙ্গোলা কোন দেশে অবস্থিত? পাপুয়া নিউগিনিতে। এবার নেক্সট হচ্ছে হোয়েন ইজ ওয়ার্ল্ড মিল্ক ডে অবজার্ভ এভরি ইয়ার? বিশ্ব দুধ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? এটার অ্যান্সার হবে 1 জুন। 1 জুন ওয়ার্ল্ড মিল্ক ডে অবজার্ভ করা হয়। এই যে ওয়ার্ল্ড মিল্ক ডে 1 জুন প্রতি বছর 1 জুন 2024 উদযাপন করা হয়। 2001 সাল জাতীয় খাদ্য কৃষি সংস্থা এই যে ইনিশিয়েটিভ বাই দি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইউনাইটেড নেশন এটাকে প্রথম চালু করেছিল। পারপাস টু রিকগনাইজ মিল্ক অ্যাজ এ গ্লোবাল ফুড অ্যান্ড ক্রিয়েটেড দি ডেয়ারি সেক্টর অ্যান্ড সেলিব্রেটেড দি ডেয়ারি সেক্টর। রিকগনাইজ করার জন্য যে মিল্ক গ্লোবালি একটা খাবার এবং বৈদিক খাদ্য হিসেবে স্বীকৃতি দেওয়া, দুগ্ধজাত খাদ্যকে উদযাপন করা। দুধকে একটি বৈশ্বিক খাদ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং দুগ্ধজাত খাদ্যকে উদযাপন করা। 2024 সালের থিম হচ্ছে বিশ্বকে পুষ্ট করার জন্য মানব সম্পদের পুষ্টি সরবরাহ দুগ্ধের ভূমিকা উদযাপনের উপর দৃষ্টি নির্ভর করে। ফোকাস অন সেলিব্রেটিং ডেয়ারি রোল ইন ডেলিভারিং কোয়ালিটি নিউট্রিয়েন্ট টু নিউরিশেট দি ওয়ার্ল্ড। নিউরিশেট দি ওয়ার্ল্ড এটা হচ্ছে থিম। এবার লাস্ট কোশ্চেন চলে যায় আজকের। ইন হুইচ প্লেস ডিড FICCI অর্গানাইজ কোল্ড চেন অ্যান্ড লজিস্টিক সাবমিট? FICCI কোথায় কোন স্থানে কোল্ড চেইন অ্যান্ড লজিস্টিক্স সাবমিট আয়োজন করেছে? এটা অ্যান্সার হবে নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে এটি অনুষ্ঠিত হয়েছে। এটা কি দেখে নিন। ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অ্যান্ড কমার্স। FICCI ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা ফুল ফর্ম। অর্গানাইজ দি কোল্ড চেন লজিস্টিক্স সাবমিট অফ এসিসি ফেডারেশন হাউস নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এটা উদ্দেশ্য কি? অনুষ্ঠানটি 29 মে 2024 নির্ধারিত এবং ভারতের পচনশীল পণ্য শিল্পের জন্য একটি সংহত, টেকসই এবং দক্ষ কোল্ড চেন ইকোসিস্টেম বিকাশের সহযোগিতা উদ্ভাবনকে সংজ্ঞায়িত করার লক্ষ্য ছিল এটা। মানে যেসব জিনিস পচনশীল পণ্য খুব সহজে যেসব জিনিসগুলি পৌঁছে যায় সেগুলিকে ভালোভাবে স্টোর করার জন্য এই যে ইন্টিগ্রেটেড সাস্টেনেবল এফেক্টিভ কোল্ড চেন ইকোসিস্টেম বানানোর কথা এই সাবমিটটিতে তুলে ধরা হয়েছে। মেন উদ্দেশ্য এটা ছিল। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক